আপনার কাছে নিশ্চয়ই শুরু ধন্যবাদ। করব জুলাই সনদ। সেই জুলাই সনদ যেটি জুলাই স্বাক্ষর হবার কথা ছিল, আচ্ছা সেটি জুলাই হলো না, আগস্ট, তারপর সেপ্টেম্বর গিয়ে অক্টোবরে অবশেষে স্বাক্ষর হলো। সেখানে যেটি দেখলাম যে এনসিপি সহ বাম দল কতগুলো, বাম দল 6টি দল মোট স্বাক্ষর করলো না যারা আলোচনায় অংশ নিয়েছিল। তারপরে দেখলাম অংশ মানে স্বাক্ষরের আগে জামাতও একটা গাইগুই করলো, বিএনপিও বলল যে স্বাক্ষর করব কিনা সেটি গণমাধ্যমদের মানে গণমাধ্যমকে অপেক্ষা করতে হবে পরের দিন পর্যন্ত, মানে আগের দিন বললো এই কথা। সবারই মধ্যে একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব স্বাক্ষর করা নিয়েছিল। আপনারা কি সন্তুষ্ট হয়ে স্বাক্ষর করলেন? মানে আপনারা স্বাক্ষর করেছেন, পুরোপুরি সন্তুষ্ট, প্রক্রিয়া সবকিছু নিয়ে সন্তুষ্ট হয়ে স্বাক্ষর করলেন? হ্যাঁ শারমিন, প্রথম কথা হচ্ছে আমরা আসলে কিসে স্বাক্ষর করলাম? আমরা কিন্তু একটা অঙ্গীকারে স্বাক্ষর করেছি, এবং সেই অঙ্গীকারটা হচ্ছে 7টা অঙ্গীকারে 7টা পয়েন্ট আছে। হুম। একটা কথা হচ্ছে যে এই জুলাই আহ, যে সনদটা আমরা তৈরি করেছি, এটা আমরা যদি ক্ষমতায় যাই বা পার্লামেন্টে যাই তাহলে আমরা এটা বাস্তবায়ন করব। দ্বিতীয় হচ্ছে যে এই জুলাই সনদের প্রত্যেকটা অঙ্গীকার আমরা রক্ষা করব, এবং এই জুলাই যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটাকে আমরা কখনো আইনগতভাবে চ্যালেঞ্জ করব না। এবং এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের দেখভাল করা এবং তাদের দায় দায়িত্ব এবং তাদের যে বিচার, এই বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই এটা আমরা বিচার করব। এই ধরনের মানে বেশ কয়েকটা তারপরে মানে অঙ্গীকার, আসলে এই অঙ্গীকার আমরা স্বাক্ষর করেছি। এখন প্রথম কথা হলো যে জুলাই সনদে যা যা আছে সেটার সাথে আমরা একমত কিনা। আমরা তো টোটাল জুলাই সনদে যে 84টা পয়েন্ট আছে, 84টা পয়েন্টের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে আমরা একমত হয়েছি। কিছু কিছু জায়গায় দেখা গেল বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আরো দুই একটা দল আছে যারা বিএনপির দেখা দেখি তারাও নোট অফ ডিসেন্ট দিয়েছে। আর 5 দল যেটা আপনি, আর 4 দল যেটা বললেন যে বাম আহ, অনুরাগী 4টা দল, তারা কিছু কিছু জায়গায় একটা বা দুইটা জায়গায় তারা নোট ডিসেন্ট দিয়েছে। কারণ আমাদের আলোচনা ছিল যে এই নোট অফ ডিসেন্ট গুলো যারা দিয়েছেন সেইটার বাস্তবায়নটা কিভাবে হবে। এই নোট অফ ডিসেন্টটা কি কার্যকর থাকবে, নাকি এই নোট অফ ডিসেন্ট সহ আমরা পাশ করব? তো নোট অফ ডিসেন্ট যেখানে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এটা দল তারা যদি ম্যান্ডেট পায় তাহলে তারা সেটার ব্যাপারে তাদের ওই নোট অফ ডিসেন্টটা কার্যকর হবে। আদার দেন যেটা স্বাক্ষর হয়েছে এটাই মানে প্রিভেইল করবে, এই ধরনের একটা কথা সেখানে বলা হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম, বা এখনো আমাদের সেই দাবিটা আছে, আমরা যারা যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদেরকে বলছি যে ভাই আপনাদের নোট অফ ডিসেন্ট গুলো আপনারা প্রত্যাহার করে নেন। তা আমরা যেভাবে দেখি বিষয়টাকে, যে জুলাই সনদ এজ এ হোল এটা একটা আমাদের অনেক কষ্টের, অনেক ঐকমত্যের একটা দলিল, এবং এর বেশিরভাগ অংশের সাথে আমরা সবাই একমত হয়েই স্বাক্ষর করেছি, এবং এটার একটা অঙ্গীকার করেছি যে এটাকে আমরা আগামী দিনের রাজনীতির একটা বিরাট মাইল ফলক হিসেবে আমরা দেখছি। তো সুতরাং এখানে আমরা মনে করি যে জিনিসটা আমরা এত কষ্ট করে তৈরি করেছি, যে জিনিসটার জন্য আমরা এত শ্রম দিয়েছি, সেই জিনিসটা বাস্তবায়নের অঙ্গীকারে আমি কেন স্বাক্ষর করব না, এটা হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু ওই আর যে দুই আপনি নাম্বার হচ্ছে বলছিলেন যে মানে আপনি বলছিলেন যে প্রত্যাহার যেন করে নেন নোট অফ ডিসেন্টগুলো। আলোচনার তো এটা একটা জায়গা ছিল, এটা একটু ছোট্ট করে শুনবো কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। যে তারা যদি কিছুতে রাজি না হয়, আপনারা কেন তাদেরকে অনুরোধও করবেন যে আপনারা রাজি হয়ে যান এই বিষয়ে? কেন করবেন? মানে এটা তাদের অধিকার যে তারা রাজি হবে না, তারা করবে না, তাদের রাষ্ট্র না না, পরিচালনা নীতি এমনটা এটা না। এটা মানে মানে বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আপনার অধিকার আছে, আপনি আমার একটা আমন্ত্রণ গ্রহণ করতেও পারেন, নাও করতে হুম, পারেন। না, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে না, আপনি আমার আমন্ত্রণটা গ্রহণ করেন। হুম, আমরা যেহেতু মনে করছি যে যে কয়েকটা জায়গায়, যেমন ধরেন একটা বড় জায়গায় যেটা আমরা চেয়েছিলাম যে এটাতে যদি বিএনপি একমত হয়ে যায় তাহলে আমরা অন্যান্য জায়গাগুলোতে আমরা প্রয়োজনে আর ওনাদেরকে বেশি অনুরোধ করব না। আমরা বলেছিলাম যে আপার হাউসে যে ভোটের পিয়ার, আপার হাউসে কিন্তু পিয়ারই হচ্ছে। হুম। হ্যাঁ, কিন্তু বিএনপি যেটাকে সাপোর্ট করছে সেটা হচ্ছে সিটের ভিত্তিতে পিয়ার। আমরা বলছি এটাকে ভোটের ভিত্তিতে পিয়ারটা বিএনপি যদি কনসিডার করে তাইলে আমাদের অন্যান্য জায়গাগুলো, এগুলো তো একটা চলমান প্রক্রিয়া আকারে আমরা দেখব। ঠিক আছে। তো আমরা খুব কিছুটা হতাশ হয়েছি, যে আমরা আশাবাদী ছিলাম যে বিএনপি একটা পর্যায়ে গিয়ে এটা হয়তো তারা মেনে নিবে। তো এটা তারা মানেন নাই। এটা এখনো আমরা আমরা এই জন্য আমরা বলতেই থাকবো। ওনারাও যদি না মানেন, এটা আমি মনে করি যে এটা একটা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট। কারণ আপার হাউস যদি মানে ভোটের ভিত্তিতে পিয়ার না হয়
তাহলে আপার হাউসটা অ্যাকচুয়ালি এই আর কোনো আপার হাউস লোয়ার কার্যকারিতা হাউস থাকে মানে না। আলোচনাগুলো আপনারা করছেন, খুব গুরুত্ব সহকারে করছেন, দীর্ঘদিন ধরে করছেন, সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। আমি একটু এটাও ছোট করে, কারণ এটাও আসলে আপনারা বলেন সবসময় আলোচনা, ছোট করে যদি বলেন এই আপার হাউস লোয়ার হাউস, এটা কি এই যে নির্বাচন 26-এ হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, সে তখন বাস্তবায়ন হবে, কবে বাস্তবায়ন হবে এটি? না, এটা তো তখনই বাস্তবায়ন হবে, কারণ যেহেতু জুলাই সনদ আমরা গ্রহণ করে ফেলেছি, স্বাক্ষর করে ফেলেছি, এবং এটা গণভোটে দেওয়ার ব্যাপারেও আমরা একমত হয়েছি, তাহলে গণভোটে দেওয়া মানে হচ্ছে জনগণও এটাকে অ্যাপ্রুভ করলো। তার নেক্সট পার্লামেন্ট এটাকে মানে প্রথম অধিবেশনেই এটার উপরে কার্যকারিতাটা শুরু করবে। তো আপার হাউস লোয়ার হাউস বলতে যেটা আপনি যেটা বললেন, যে আমি মনে করি যে এটা এখানে আবার নতুন করে বলার প্রসঙ্গ না। আমাদের পার্লামেন্ট হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। হ্যাঁ, 300 আসন আছে, আপনি জানেন 50টা আসন হচ্ছে আমাদের নারীদের জন্য সংরক্ষিত। তো পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ, বিশেষ করে গ্রেট ব্রিটেন, আমেরিকা, তারপর আরো বিভিন্ন দেশে যেটা থাকে, সেখানে দুইটা হাউস থাকে পার্লামেন্টের। হ্যাঁ, কোথাও সেটাকে সিনেট হিসেবে বলা হয়, কোথাও লোয়ার চেম্বার, আপার চেম্বার বলা হয়, এই নানাভাবে এটাকে মানে চিহ্নিত করা হয়। তো আপার চেম্বার যেটা থাকে, মানে আপার হাউস যেটা থাকে, সেটার কিন্তু অ্যাকচুয়ালি ওই অর্থে আইন প্রণয়নের ক্ষমতা থাকে না, বা যে কোনো বিষয়ে তাদের ক্ষমতাটা হচ্ছে সীমিত, কিন্তু তারা হচ্ছে এক ধরনের অভিভাবক হিসেবে ভূমিকা রাখেন। আর এরা নির্বাচিত হন না, এরা পরোক্ষভাবে নির্বাচিত হন। তো পরোক্ষভাবে নির্বাচিত কেন হন? কারণ এদের বেশিরভাগ অংশটাই থাকে, এরা অরাজনৈতিক লোক হন। এরা বেশিরভাগই আমাদের সিভিল সোসাইটি বা বিভিন্ন বিষয়ের এক্সপার্ট লোকেরা থাকেন, যারা আমাদের যে নিম্ন কক্ষে যে আইনগুলো পাশ হবে, এই আইনগুলোর ব্যাপারে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন, তারা সেখানে মতামত দেবেন। যদি সে আইনকে তারা মনে করেন যে এটা মানে আমাদের জনস্বার্থে ক্ষতিকর বা এটা আমাদের রাষ্ট্রের জন্য উপযোগী না, তাহলে তারা কিন্তু এটাকে আবার বিবেচনা করার জন্য লোয়ার হাউসে পাঠাতে পারবেন। এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা অভিভাবক সুলভ ভূমিকাটা তারা রাখবেন, এবং এখানে তারা এক ধরনের নিরপেক্ষ ভূমিকা রাখবেন। তো এটা অনেক লম্বা, জি, আমি অনেক লম্বা জানেন যে আলোচনা। মানে আমি এটাই বলতে আপার চাচ্ছিলাম যে হাউসের অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনারা হয়তো জনগণকে বোঝাবেন, বোঝানোর পরে একটা গণভোট হবে, মানে সেটা কবে বোঝাবেন সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে, এবং তারপর কবে গণভোট সেটা নিয়ে ঐকমত্য নাই। কিন্তু আমি একটু আজকের আলোচনার জায়গাটিতে একটু বিশেষ করে আসতে চাই যে এই যে একটা সনদ, জুলাই সনদ, জাতীয় ঐক্যের সনদ বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বলছেন আল্লাহ একটি আমাদের বিশেষ দিন দিয়েছেন, বিশেষ ক্ষণ দিয়েছেন, যেটির কথা মনে করলে তার গা শিউরে উঠছে। যে যেই দিনে সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক নেতা একসাথে হয়ে জুলাই সনদ স্বাক্ষর করছে, মানে সমস্ত জাতি একসাথে হলো কিনা এটা তো একটা ভেগ টার্ম, কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলোই বা আসলে কোথায় একমত হলো। আমি যদি বলি এই অর্থে যে দেখা যাচ্ছে যে ওই যে 84টা প্রস্তাব, জুলাই সনদের যে একটা ভার্সন আমরা দেখতে পাচ্ছি, কতগুলো দল ঐক্যমত হয়েছে, কতগুলো হয়নি, সংখ্যাতাত্ত্বিক একটা ব্যাপার আছে দেখছিলাম। সেই সংখ্যাতত্ত্ব বিশ্লেষণ করে ভবিষ্যতে যখন পাঠ্যপুস্তকে বা জাদুঘরে থাকবে, সেগুলো যখন বিশ্লেষণ হবে, তখন কি এটা আসবে না যে আসলে 52টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 25টি দল এটি স্বাক্ষর করেছে, এবং যারা আলোচনায় অংশগ্রহণ করেছিল সেইখান থেকেও 6টি দল আসলে আলোচনায় মানে এইটাতে স্বাক্ষর করলো না। তাহলে এই জাতীয় ঐক্যে ভেজাল আছে, এরকম একটা প্রশ্ন পরে আসবে না? হ্যাঁ, এই প্রশ্নটা যাতে আসলেও এটা যাতে মানে এন্টারটেইন না হয়, সেই জন্যই কিন্তু আমাদের এখানে গণভোটের প্রসঙ্গটা এসেছে। কারণ আমি আপনাকে বলি, আমরা যে 30টা দল এখানে আলোচনা করলাম, আহ, একটা সময় তো প্রশ্ন আসতে পারে যে এই 30টা দলের বাইরেও তো দল আছে। একটা প্রশ্ন আসতে পারে, ধরেন আপনি 55টা 56টা দল নিবন্ধিত আছে, দলের বাইরেও কি লোক নাই? হুম। দলের বাইরেও তো লোক আছে। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি তো কোনো দল করেন না, তাই না? তা আপনিও তো বলতে পারেন যে আমার মতামতটা কোথায়। তো এখানে কয়েকটা ভাবে আমরা জনমতের, মানুষের মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনি জানেন যে কমিশনগুলো যখন কাজ করেছে, তারা পাবলিকলি ওপিনিয়ন সিক করেছে, পাবলিকলি ওপিনিয়ন দেওয়ার জন্য বলেছে। এবং যখন আবার তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছে, সেখানেও তারা এক ধরনের জরিপ, এক ধরনের মতামত গ্রহণ করেছে, ওয়েবসাইটে সরাসরি মানুষকে ইনভলভ করেছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে ওয়েবসাইট, তারপরে জরিপে কত পার্সেন্ট লোক অংশগ্রহণ করে? এবং এই কারণেই কিন্তু এই দেখবেন প্রতিদিন আমাদের টক শোতে আলোচনা হচ্ছে, প্রতিদিন এগুলো নিয়ে বিশ্লেষণ হচ্ছে, পত্রিকায় রিপোর্ট হচ্ছে, এবং দেন ফাইনালি আমরা বলছি যে গণভোট দিতে হবে। গণভোট যখন হয়ে যাবে, তখন আমরা একটা দায় মুক্ত হলাম হুম। যে ভাই আপনার মতামত তো আমরা চেয়েছিলাম এটার জন্য, ঠিক আছে? তখন ধরেন গণভোটে যদি, সাধারণত গণভোটে যদি 100 ভাগ লোক উপস্থিত না হয়, 20 ভাগ লোক না হয়, যে উপস্থিত হয় না, এটার দায় তো আর আমাদের মধ্যে থাকে না, মানে জন রাষ্ট্রের উপর আর থাকে না। সে মনে করে যে না, আমি তো আপনাকে আহ্বান করেছিলাম, আপনার ক্ষমতা ছিল, আপনি আপনি হয়তো আপনি সে ক্ষমতাটা প্রয়োগ করেন না, এখানে তো আর কিছু বলার নাই। হুম।
আমরা এমনি সাধারণত গণতান্ত্রিক ভাবে কি করি, ইলেকশনের দিন আমরা ভোট চাই, কেউ ভোট না দিলে তার মতামতের তো আর এখানে গুরুত্ব থাকে না। তো সেই অর্থে আমি আপনার সাথে একমত যে যখন এটা গণভোট নিয়ে ফেলা হবে তখন আর কেউ আমরা এটার বাইরে থাকলাম না, তার মানে কি দল মুজিবুর বলেন কি। রহমান মঞ্জু, গণভোট যখন হবে তখন আসলে এই কথাটা সত্যি। প্রধান উপদেষ্টা আজকে যেটি বলছেন যে মহান খন আল্লাহ আমাদেরকে এটি দিয়েছেন যেদিন সমস্ত রাজনৈতিক দল সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ হলো, মানে এটি আজকের জন্য সঠিক না, যেদিন গণভোট হবে সেদিনের জন্য সঠিক। না না না, এটা এটা তো স্বাভাবিকভাবে, কারণ আজকের প্রসঙ্গটা তো শুধু রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত, ঠিক আছে। এবং এটাই নিয়ম। আমরা সাধারণত দেখবেন আপনি পরোক্ষভাবে যখন সিদ্ধান্ত নেই, পার্লামেন্টে যখন সিদ্ধান্ত নেয়, পার্লামেন্টের মাত্র 300 লোক মিলেই তো সিদ্ধান্ত নেয়, তাই না? তারা কিন্তু জনগণের সে কার প্রতিনিধি, প্রতিনিধিত্ব জনগণের করে? প্রতিনিধি। জনগণের প্রতিনিধি, হ্যাঁ। এখন যেহেতু পার্লামেন্ট নাই, এখন তো আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছি, পার্লামেন্ট নাই। এখন কেউ আমরা নির্বাচিত না, স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টা উনি নির্বাচিত না। এখন একটা বিশেষ পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটা জনগণের অভিপ্রায় একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। সুতরাং এই কারণেই আমরা এই কমিশন গুলো করা হয়েছে, নানা শ্রেণী পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। এই জিনিসটাই আপনি যেহেতু পরবর্তীতে আপনি যেটা মানে মতামত নেবেন, তখন এটার ফুল কোর্সটা কমপ্লিট হবে। আজকে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধিরা ছিলেন, কোথায় তাদের সকল উপস্থিতিতে রাজনৈতিক এটা দলের প্রতিনিধি ছিলেন? আবারও তো সংখ্যা তত্ত্বে অর্ধেকেরও কম হয়ে যায়। না, মানে আমি বলতে চাচ্ছি সকল বলতে, ধরেন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আওয়ামী লীগের প্রতিনিধি নাই, প্রশ্ন আসতে পারে জাতীয় পার্টির প্রতিনিধি নাই। এটা তো আমাদের পুরা ইয়ার মধ্যে ছিল না। হুম। কারণ কেন ছিল না, এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, আমি যদি আপনাকে প্রশ্ন করি শেখ হাসিনা নাই কেন বাংলাদেশ, ঠিক আছে, উনি তো একটা দলের সভানেত্রী, তাহলে উনি আমাদের বাংলাদেশে এখন নাই কেন? বা আওয়ামী লীগের সেক্রেটারি উনি বাংলাদেশে নাই কেন? ওনারা ওনারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন কেন? তাই না? তাহলে ওনাদের কৃতকর্মের জন্য ওনারা নাই। হুম। আপনি যেটা ওনাদের বলছেন যে কৃতকর্মের জন্য সকল ওনারা পালিয়ে রাজনৈতিক, গেছেন এবং তারপরে আইনগতভাবে এখন সেটি যেটা যতই প্রশ্ন থাকুক কিন্তু তাদের এখন কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। অতএব যেহেতু তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, আইনগতভাবে তারা থাকবেন না, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু আরও তো রাজনৈতিক দল আছে এই এর বাইরে, মানে তারাও, তাদেরকে আসলে কোন আইনের ভিত্তিতে আপনারা বাদ রাখলেন, এই প্রশ্নগুলো কি ভবিষ্যতে উঠবে না? না না, এই ওই প্রশ্ন উঠার জন্যই তো গণভোট। আপনি একটা জিনিস, প্রশ্ন হচ্ছে যে জি, এই এটি প্রশ্নটা স্পষ্ট। যাতে না উঠে, এই প্রশ্নটা যাতে কেউ আর করতে না পারে, হুম। সেই জন্য গণভোট। আমি আপনাকে খোলামেলা ভাবে বলি, আপনিও খোলামেলা বললে ভালো হইতো। আপনি কোন রাজনৈতিক দলগুলোকে বোঝাতে চাচ্ছেন? যেমন যারা যদি আসলো না, আপনি মানে যদি বলেন, 52টা রাজনৈতিক দল। হ্যাঁ, আমি এটাই প্রশ্ন করছিলাম জনাব মুজিবুর রহমান মঞ্জু, মানে কোন, আমি নাম ধরে যদি না বলে এটা বলি যে সংখ্যাতত্ত্ব তো, মানে আমি যেই ভার্সনটা না দেখছিলাম না, ঠিক আছে, জুলাই সনদের, সংখ্যা তত্ত্ব, এতগুলো দল একমত হয়েছে, সংখ্যা, 32টা দল হয়েছে, 29টা দল হয়েছে, এরকম দলের সংখ্যা হিসাবে বলা হচ্ছে। তো সেই সংখ্যাতত্ত্বের হিসেবে হ্যাঁ, না, 52টা রাজনৈতিক নিবন্ধিত দল আছে, তার মধ্যে 25টা দল স্বাক্ষর হ্যাঁ, করেছে। বিষয়টা তো এরকমই দেখা যাবে হ্যাঁ, আমি যদি। আপনাকে বলি, হ্যাঁ, আমি আপনাকে বলি যে যে দলগুলোকে মানে আমন্ত্রণ জানানো হয় নাই ঐকমত্য কমিশনে, ঠিক আছে, আপনার মনে থাকার কথা, জাতীয় পার্টিতে, জাতীয় পার্টিকে কিন্তু ডক্টর ইউনূসের মানে শপথের দিন আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা গিয়েছিল। পরে দেখা গেল জনরোষ বা অন্যান্য রাজনৈতিক দলের আপত্তির কারণে আস্তে আস্তে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এখানে অত্যন্ত পরিষ্কার, গণ অভ্যুত্থানে যারা বিরোধী শক্তি, যারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি ছিল, তাদেরকে বাদ দিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিদেরকে ইনক্লুড করা হয়েছে। যাদেরকে বাদ দেওয়া হয়েছে এটা তাদের কৃতকর্মের কারণে বাদ দেওয়া হয়েছে, কারণ তাদের জনরোষ, হ্যাঁ, তাদের মানে তাদের প্রতি মানুষের যে ঘৃণা এবং অপছন্দের জায়গাটা তৈরি হয়েছে। এখন আমাদের কারো সামর্থ্য নাই। সে ফর এক্সাম্পল ধরেন, আমি যদি এখন চাইও যে না ঠিক আছে, আওয়ামী লীগকে আমি একটা রিকনসিলেশন প্রসেসের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আমি তাকেও জনগণের মানে অন্তর্গত করব, সে অন্তর্গত করার সুযোগ নাই। কারণ আপনি দেখেছেন যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়েছিল, এবং সে অনিবার্য গণ অভ্যুত্থানের পরিণতিতে মানে তারা দেশ ছেড়ে পালিয়েছে। এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ একটা বিরাট একটা অংশ, তারা এই গণহত্যার দায় তাদের উপর আছে। আমরা সাধারণত যেটা করি, এটা মানুষ যখন অপরাধ করে তার বিচার হওয়ার আগে তাকে জেলে বন্দি করা হয়, ঠিক আছে। কেন তাকে বন্দি করা হয়? কারণ তাকে ন্যায় বিচারের স্বার্থে বন্দি করা হয়, কারণ সে যদি বাইরে থাকে সে বিচারকে প্রভাবিত করতে পারে, সে যদি বাইরে থাকে সে পালিয়ে যেতে পারে, সে নানাভাবে এই বিচার প্রক্রিয়াতে বাধাগ্রস্ত গ্রস্ত করতে পারে। তো সেজন্য যারা গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি, যারা আমাদের গুম খুন লুটপাট লুটতরাজ ভোট চুরি এবং আমাদের এই গণতন্ত্রকে ধ্বংস করার কাজে ছিলেন, তাদেরকে এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। এবং এই প্রক্রিয়া থেকে বাইরে না রাখা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন নাই, কারণ তারা নিজেরাই পালিয়ে গেছে।
এবং তারা নিজেরাই এই মানে মানে মানুষের আবারও গণশত্রুতে পুরনো প্রশ্ন নিজেদেরকে ঘুরে চিহ্নিত। ঘুরে ঘুরে আসছে, মানে গণহত্যার জন্য দায়ী দলকে রাখা আসলে যৌক্তিক না, নিশ্চয়ই। কিন্তু গণহত্যার দায়ে একটু মানে একটু পিছিয়ে যারা গণহত্যার দায়ে আছে, মানে একটু অতীতে যারা, একাত্তরের কথা বলছি, তারা আবার ঠিকই সগৌরবে থাকতে পারেন, তাতে সমস্যা হয় না। আপনারা জনরোষকে আমলে নিচ্ছেন নিশ্চয়ই, নিঃসন্দেহে। 24-এ গণঅভ্যুত্থান হয়েছে, আমলে তো নিতেই হবে, কিন্তু জন আবার সমর্থনও যে যাদের পক্ষে আছে, মানে জরিপগুলো বলছে কত জনসমর্থন আছে, সেটিও একটা বড় সংখ্যার মানুষের সমর্থন আছে, তাদেরকে কিভাবে আমলের বাইরে রাখছেন? না, আমলের বাইরে রাখছি না তো, আপনি বারবার একই কথাই বলছেন। আমলের বাইরে তো আমরা রাখছি না, আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমটা বুঝেন। এই যে আপনি এখন ইঙ্গিত দিয়ে বললেন না গণহত্যা, আমার কাছে মনে হয় ইঙ্গিত না দিয়ে সরাসরি বলাই সরাসরি ভালো। বললাম, 71-এ আপনি, মানবতা বিরোধী গণহত্যা হ্যাঁ, দায়ে আপনি যদি দল। 71-এ মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে, তারা তো পার্লামেন্টে ছিল, তাদেরকে তো কেউ নিষিদ্ধ করে নাই। হুম। পার্লামেন্টে শেখ হাসিনা নিষিদ্ধ শেষ পর্যন্ত এসে নিজামী, হয়েছিল, সেটা প্রত্যাহার হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, নিষিদ্ধ হয় না, আপনি ভুল তথ্য দিচ্ছেন। তাদেরকে মানবতা বিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করা হয় নাই, তাদেরকে স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য নিষিদ্ধ করা হয় নাই। তাদেরকে একটা ঠুনকো অজুহাত দিয়ে একটা মানে আইনি প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা হুম। হয়েছে। অথচ তাদের সাথে একসাথে আন্দোলনও করা হয়েছে, তাদের সাথে একসাথে পার্লামেন্টও বসা হয়েছে, তাদের সাথে সব কাজ করা হয়েছে। সুতরাং দায়টা আপনি এই সরকারকে কেন দিচ্ছেন? এই সরকারকে যে দিচ্ছি আপনি না, মানে যারা, এটি বলছি যে গণহত্যার দায়ে যদি তারা তাদের থাকে, তারা যদি থাকতে পারে, মানে তাদের প্রতি আর জনরোষটা থাকে না, এটি। না না না, বিষয়টা সেটা না, সেটা হচ্ছে একটা ইমিডিয়েট গণহত্যার এফেক্টের পরে। আচ্ছা। আপনি একটা জিনিস বুঝেন, যে আপনি একটা অপরাধ করেছেন 10 বছর আগে, আপনার সাথে সেই 10 বছরের পরে আপনি নিষিদ্ধ ছিলেন। জামাত কিন্তু একটা লম্বা সময় নিষিদ্ধ ছিল, তারপরে সে আবার যখন সিদ্ধ হলো, তখন আপনি তার সাথে রাজনীতি করলেন, সবকিছু করলেন, ঠিক আছে। আপনি তাকে নিষিদ্ধ করলেন না, তার বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপে গেলেন না, ঠিক আছে। নিজে এসে এখন সেই তার মতো একটা গণহত্যা করলেন, এবং গণহত্যা করে আপনি পালিয়ে গেলেন, ঠিক আছে। এমন না যে আপনি দেশে আছেন, আপনাকে যে ইয়ে করবে সেটা নাই, আপনি নিজে পালিয়ে গেলেন এবং এখনো আত্মগোপনের মধ্যে আছেন। সুতরাং আপনি এই সিচুয়েশন একই রকম না। আমরা তার চাইলেও মানে তো, আবার দশ আপনি বছর আপনি পরে বলেন, যদি আওয়ামী লীগ আসে কোনোভাবে, এসে যদি আবার সিদ্ধ হয়ে যায়, তখন পরিস্থিতিটা পাল্টে যেতে পারে। হ্যাঁ, এটা আপনি, আপনি যদি আপনার পরিস্থিতির মধ্য দিয়ে যান, আপনি নিজেই যদি ফেসিবাদ হয়ে যান, তখন আপনি আর আওয়ামী লীগের সাথে দোষ দিবেন কিভাবে? হুম। আপনি নিজেই যদি গণহত্যাকারী হয়ে যান, হুম। তখন তো আওয়ামী লীগ এসে বলবে যে আমার কি দোষ, তাই না? সেই জন্য তো বলছি এই জিনিসগুলোকে শুধু মানে মানে যুক্তির মার পেঁচে না ফেলে বাস্তবতার আলোকে ফেলার কথা আমরা বলছি। জি। আপনি বাংলাদেশে আমরা জরিপে দেখছি আওয়ামী লীগের ভোট আছে, আওয়ামী লীগের 10%, 13%, নানা ধরনের পার্সেন্টেজ আসছে, কিন্তু সে লোকগুলো কোথায়? সেই লোকগুলোর নেতৃবৃন্দরা কোথায়? তারা কেন মানে তাদের রাজনৈতিক জায়গা থেকে এসে কথা বলছে না? তারা কেন বলছে না তাদের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ উঠেছে সেই অভিযোগটার ব্যাপারে তারা কোনো ক্লারিফিকেশন দিচ্ছে না কেন? তারা হয় বলবে যে আমরা যা করেছি সঠিক করেছি, অথবা বলবে যে আমরা যা করেছি ভুল করেছি, কিছু তো একটা বলতে হবে তাদেরকে, তাই না? আপনি নিজে কিছু বলবেন না, আপনি নিজে একটা অপরাধ করে পালিয়ে যাবেন, আপনি নিজে অপরাধ করে দেশের সবকিছু ধ্বংস করার পরে আপনি শুধু মানে গোপন জায়গা থেকে থেকে গুপ্ত দলের মতো করে আচরণ করবেন, তাইলে তো তার কিছু করার নাই। হুম। তো সুতরাং কিন্তু আমাদের নতুন আজকে যে নেতৃত্ব তো পরিস্থিতিতে, আসতে পারবে না, ধরেন তাদের কথা, তারা গুপ্ত আছে, তারপর অত কাছে তারা পালিয়ে গেছে অন্যায় করে, কিন্তু যারা যদি নতুন নেতৃত্ব সেই দলের মধ্যে আসতে চায়, তারও তো সুযোগ রাখা হয় নাই, তাদের কার্যক্রমে নিষিদ্ধ করে রাখা হয়েছে। না না, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কেন? তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের বিচার চলছে সেজন্য। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম হুম। না, যে যখন বিচার একটা চললে কি, মানুষ, বিচার চললে তো আইনই ছিল, নির্বাচনী আইন, যে শাস্তি হলে তারপরে তাদের আসলে নির্বাচনে বাধা থাকে, সেটাও মনে হয় 2 না না, বছর এটা নাকি তো 5 আইন করা বছর যায়। হয়েছে, আপনি আপনি মনে হয় এটা তো আইন সংশোধন করে করা হয়েছে। হুম। আইনটাকে সংশোধন করেই বলা হয়েছে যে একটা এ ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা অপরাধী, যাদের বিরুদ্ধে তদন্ত চলবে, তাদের দলটাকে কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা এই ট্রাইব্যুনালকে দেয়া হয়েছে, সে কারণে তো করা হয়েছে। আর আপনি নিজে তো সেটা প্র্যাকটিস করেছেন, আপনি আপনি দল নিষিদ্ধ করেছেন না, বাংলাদেশে আরো অনেক দল নিষিদ্ধ আছে না এখনো। মানে একটা সন্ত্রাসবাদী দল, জি। তার মানে পৃথিবীতে এখন যেহেতু যতগুলো তাদের কর্মকাণ্ড সন্ত্রাসবাদী নিষিদ্ধ, দল তাদের নিষিদ্ধ হয়েছে, ভোটারদের ভোট আমলে না নিলেও চলবে। না তাদের ভোট আমলে নেবেন না কেন? গণভোট দিচ্ছে না, তাদের ভোট আমলে নেওয়ার জন্য তো গণভোট দেওয়া হয়েছে। হুম। তাদের ভোট আমলে নেওয়ার জন্য তো গণভোট দেওয়া হয়েছে। আপনি দেখেন নাই কি কোথাও কোথাও আপনার আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী পন্থী লোকেরা জিতেছে, দেখেছেন না? তো তাদের ভোট দেওয়ার অধিকার তো আছে। এবং আপনি দেখছেন না বিভিন্ন আওয়ামী লীগের লোকরা গিয়ে কেউ বিএনপিতে, কেউ এনসিপিতে, কেউ জামাতে জয়েনও করতেছে। সুতরাং বিষয়টা তো মানে আওয়ামী লীগের কত পার্সেন্ট লোক পালিয়ে গেছে, বাকি লোকেরা তো আছে। তো থাকার পরেও তারা তাদের
রাজনৈতিক কর্মকাণ্ড কার্যক্রম পরিচালনা করছে না কেন? হ্যাঁ, পারছে না তারা কারণ তো করা কোর্টে গিয়ে নিষিদ্ধ, এখনো কেউ, করলে আইনি ব্যবস্থা হ্যাঁ, হবে। নিষিদ্ধকে চ্যালেঞ্জ করেছে কেউ কোর্টে গিয়ে? আপনি করেন না কেন? আপনি একটা চ্যালেঞ্জ করেন, বা আরেকজনকে বলেন, আওয়ামী লীগের আপনার যারা পরিচিত আছে তাদেরকে বলেন যে আদালতে গিয়ে এটাকে চ্যালেঞ্জ করো। আদালতে নাকি এখন করেছে ভয় কেউ? পায়, ভাবে আইনজীবীরা বলেন সেই কথা, একদম ব্যারিস্টার তা সারা হোসেন আপনি থেকে তো শুরু ভয় করে। পাবেনই। হ্যাঁ। আরে আপনি তো ভয় না না, পাবেনই, ব্যারিস্টার আপনি সারা হোসেন মানুষকে বলছেন এই মেরেছেন, কথাটা। গুম করেছেন। না না, ব্যারিস্টার সারা হোসেন সেদিন আমি তো বসলাম একসাথে, মিটিংও হ্যাঁ তো হ্যাঁ, আপনিও করলাম। ছিলেন। হুম। ঠিক আছে, তো কথা হচ্ছে যে আপনি তো ভয় পাবেনই। আপনি যখন অন্যায় করেন আপনি ভয় পাবেন না? আপনি যখন মানুষকে মেরেছেন, আদালতের ভিতরে মেরেছেন, আপনার মনে নাই আদালতের ভিতরে মাহমুদুর রহমানকে কিভাবে মারা হয়েছে? মনে আছে। তা আপনার তো ভয় আছে যে আদালতে গেলে তো আপনাকে তো সেভাবে মারতে পারে মানুষ। মারছেই তো। তো এই ভয়টা তো আপনি তৈরি করেছেন। না না, এই জিনিসটা তো আপনি তৈরি করেছেন। আপনি আদালতের ভিতরে মানুষকে মেরেছেন, আপনি আদালত থেকে লোক তুলে নিয়ে গুম করেছেন, সে লোককে পাওয়া গেছে ইন্ডিয়ায়। তা আপনার এই জন্য তো ভয়, আপনি এই জন্য তো মামলাও করতে চাচ্ছেন না, এই বিষয়ে দাঁড়াতে পারছেন না। এই জন্য আমি বলছি যে আজকে গণতন্ত্রের যে জনাব হুমকি, মুজিবুর যে রহমান, যদি আপনি এক যে, লাইনে যদি শুনি, মামলা যদি ধরেন করে ফেলে কেউ, ধরেন করেন যে রায়খান পান্নাদের মতো, ধরুন ধরুন যে যদি কেউ করেন, তাহলে কি মানে এটার একদম নিরপেক্ষ একটা বিশ্লেষণ বা হবে, মানে রায়টা সেরকম হওয়ার মতো বাস্তবতা আছে? না সে, আমি তো বললাম যে সে বাস্তবতা নষ্ট হয়েছে তো আপনার জন্য, আপনি তো বাস্তবতা রাখেন নাই। আমি আমি ধরেন, আমি যে গিয়ে এখন আওয়ামী লীগের পক্ষে হয়ে দাঁড়ায় কিছু কথা বলবো, সে মুখ কি আছে বলেন কারো? এখন আপনাকে যদি বলা হয় যে আপনি আওয়ামী লীগের লোকদের প্রতি দরদি হয়ে একটা মামলা করেন, আপনি করবেন? আপনি তো রাজি হবেন না। বাংলাদেশে আওয়ামী লীগের দরদি, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি টিচারদের কথা চিন্তা করেন, ঢাকা ইউনিভার্সিটিতে যদি 1,500-2,000 টিচার থাকে, তার মধ্যে 700-800 টিচারই তো হচ্ছে আওয়ামীপন্থী টিচার, শিক্ষক। এরা আমাদের কে এতদিন নানা বিবেক, নানা কিছু শিক্ষা দিয়ে এসেছেন। তো ওনারা চুপচাপ আছেন কেন? কারণ হচ্ছে ওনারা এই অন্যায়, ওনারা এই মানে জঘন্য হত্যাকাণ্ডের পক্ষে দাঁড়িয়ে কথা বলার, সেটাকে করার নৈতিক ক্ষমতা নাই। একদমই তাই, দেখেন, একদম। মানে সেখানে নৈতিকতার যেমন জায়গার বাস্তবতা আছে, নৈতিক মানতে, ক্ষমতার জায়গার আছে, আবার একটা ভয়ও কিন্তু আছে। মুজিবুর রহমান মঞ্জু কোথায় হ্যাঁ ভবের হ্যাঁ, শিকার ভয় হয়ে তো যান, পাবেই। কথা বলতে গেলে সন্ত্রাস ভাই বিরোধী আইনে ভাই মানে আটক হয়ে যান একটা কিনা। একটা পকেট মার যখন আরেকজনের পকেট মারে, সে তো ভয়ে থাকবেই। একটা লোক যখন চুরি করে সে তো ভয় থাকবেই। একটা লোক যখন খুন করে, গুম এই যে করে, ধরুন মঞ্চ গণতন্ত্র ৭১ ধ্বংস থেকে যে করে, ভোট চুরি গ্রেপ্তার করে। করে নিয়ে গেল সন্ত্রাস দমন আইনে, এটি আসলে মানে এটি কেমন কথা হলো? এটি কি এরকমটা যদি হয় তাহলে কি মানুষ ভয় পাবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি ভয় পাবে, ভয় পাবে না কেন? আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলে আপনি ঘরে ফিরতে পারবেন কিনা তার নিশ্চয়তা আমরা দিতে পারছি না তো। কিন্তু দেওয়ার তো এবং কথা এটা ছিল তো আপনিই রাষ্ট্রের। তৈরি করেছেন। না, রাষ্ট্রের কথা ছিল না, আপনি রাষ্ট্র রাখেন নাই, আপনি এখনো রাষ্ট্রটাকে নাই, সেভাবে এখনো নষ্ট গঠিত করে হয় দিয়ে নাই, মানে গেছেন। এত অভ্যুত্থান না হয়ে না গেল, না না, একটা নতুন আপনি সরকার প্রতিষ্ঠিত রাষ্ট্রটাকে, হয়ে যায়। আপনি রাষ্ট্রটাকে যেভাবে ধ্বংস করে গেছেন, এবং আপনার জন্য সেটা আমরা পারছি না। আপনি রাষ্ট্রটাকে এমন ভাবে ধ্বংস করে গেছেন, এবং আপনি অনবরত এখনো সেই ধ্বংসাত্মক পথে আছেন। আপনি ইন্ডিয়া থেকে বসে বসে হুমকি দিচ্ছেন, আপনার লোকেরা ফেসবুকে বলছে যে আর কয়েকদিন আছে, খেয়ে নাও, আসতেছি, ধরবো, মারবো। আপনি নিজে মবের হুমকি দিচ্ছেন যে মানে তোমরা খায়া টায়া নাও, তারপরে দেখো আমরা আসলে তোমাদেরকে কি করি। আপনি নিজে সারাক্ষণ মবের হুমকি দিচ্ছেন, এবং হুমকি দিচ্ছেন বলে আপনার উপর মবের ঝুঁকিটাও আপনার উপর তৈরি হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের এই চরিত্র বদল না হবে এবং নিজেদের মধ্যে মানে একটা চেঞ্জ না আসবে, ততক্ষণ পর্যন্ত তার এই নিরাপত্তার দায়িত্ব কেউ দিতে পারবে না। আওয়ামী লীগের লোকদের নিরাপত্তার দায়িত্ব আওয়ামী লীগের লোকদেরকেই তৈরি করতে হবে। এটা হচ্ছে বাস্তব কথা, সত্য কথা। আমি আপনাকে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। মানে কারণ আইনের আমাদের শাসন কিছু না, চোর পরিচিত, যদি ভালো হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে, আইনের কোনো ব্যাপার নাই। না আইনের ব্যাপার আছে তো মানে অবশ্যই, আইনের আইনের প্রোটেকশন ব্যাপার আছে যে কোথায়? আইন আপনি মানবে। বলছেন আওয়ামী লীগ ভালো হলে তাহলে সব ঠিক হবে, মানে আওয়ামী লীগ ভালো হবে না, ধরুন না আওয়ামী লীগ একটা চোর আইনের দল, ডাকাত প্রোটেকশন দল। আছে তো, আপনি তো আইনের প্রোটেকশন নিচ্ছেন না তো ভাই। আপনি ইন্ডিয়া যাই বসে রয়েছেন, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি আইনের কিন্তু প্রোটেকশন নেবেন জনাব না? এসে দেশে, আমি আত্মসমর্পণ বলছি না করবেন না? মঞ্চ ৭১, তাদেরকে গ্রেপ্তার না করে না না, নেওয়া হোক। আপনি মঞ্চ ৭১-কে আর হাসিনাকে আলাদা করছেন কেন? আমি তো আলাদা করছি না। আপনি মঞ্চ ৭১ আর হাসিনাকে আলাদা করতে পারবেন না তো। কারণ মঞ্চ ৭১-এ যিনি এসেছিলেন উনি আওয়ামী লীগের সময়ে বিনা ভোটে নির্বাচিত ছিলেন, বহিষ্কৃত মানে হয়েছিলেন। চোরের নাম্বার ওয়ান ছিলেন। হ্যাঁ বহিষ্কৃতও হয়েছেন। হ্যাঁ, বহিষ্কৃত তো হয়েছেন, কোনো সমস্যা নাই, কিন্তু চুরির দায়ে বহিষ্কার হয়েছেন। আপনাকে আরো একবার মানে চুরির দায়ে বন্দী করা দরকার। শুনেন, মানে এই সমস্ত কায়দা কানুন করে কথা বলে তো লাভ নাই। বাস্তবতা হচ্ছে আপনি নিজের গর্ত করেছেন, সেই গর্তে এখন আপনি হাবুডুবু খাচ্ছেন। এটা থেকে বাঁচানোর, আপনাকেই বাঁচার পথ তৈরি করতে হবে। আপনাকে বাঁচানোর আমরা কিছু করতে পারবো না। হুম।
কারণ আপনি আমাদের সেই মুখটা রাখেন নাই। আমরা আপনাকে বলেছিলাম যে এইভাবে মাইরেন না, আমরা আপনাকে আচ্ছা, বলছিলাম ভোট স্পষ্ট মানে চুরি করেন আওয়ামী না। লীগ ভালো হলে আমরা তবেই একটা আপনাকে সঠিক আমরা আপনাকে জায়গায় আসা সম্ভব। আমরা আপনাকে বলছিলাম দেখেন পৃথিবীতে সব জায়গায় রিকনসিলিয়েশনটা এভাবেই হয়। যিনি অন্যায় করেন, আপনি দেখেন না আমাদের দেশে সালিশ হয়, একটা লোক ভুল করে অন্যায় করে, সে স্বীকার করে, তাকে কিছু শাস্তি দেওয়া হয়, তারপর কিছু জরিমানা করা হয়, তারপর তাকে মওকুফ করা হয়। আওয়ামী লীগকে শাস্তি পেতে হবে, যারা নিরপরাধ আছে তারা বলতে হবে যে আমি নিরপরাধ, এই কারণে যুক্তি দিবে, তারপর একটা রিকনসিলিয়েশন প্রসেস আগাবে। একটা লোককে দেখেছেন আপনার পরিচিত আওয়ামী লীগের লোক যে বলেছে যে ভুল হয়েছে? বলেন একটা না। নাম বলেন। হুম। আপনি যাদের কথা বলছেন মঞ্চ না, 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 একাত্তর, ওদের একদম কথা বলেন। তারা, আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করে নাই কোনো ভুল। হ্যাঁ, কেউ কি এসে বলেছে যে ভাই শেখ হাসিনা যেটা করেছে খুব অন্যায় করেছে, শেখ হাসিনা 3টা নির্বাচন চুরি করে করেছে, এটা আমাদের অধিকার নষ্ট করেছে, বলেছে কেউ? হুম। তা আপনি কেমনে আশা করেন, আপনি কিভাবে আশা করেন যে আপনি আমার আইনের শাসন থেকে সবকিছু ধ্বংস করে দিবেন, আর দায় সব আমার উপর, যে না, না, আপনাকে না, আবার দায় করার, আপনি দায় কিছু নিশ্চয়। দায় আমি নিতে আসলে হবে না? বলছিলাম আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটি সকলের জন্য সমানভাবে প্রতিষ্ঠিত আইনে হওয়ার কথা। আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা বলছি যে সংস্কার করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই আমরা বলছি সুপ্রিম কোর্টকে স্বাধীনতা দিতে হবে। আপনি তো সুপ্রিম কোর্টকে স্বাধীনতা দেন না, দলীয় বানিয়েছেন। অতএব আর এখনো এখন আবার স্বাধীনতা সেটা আপনি তার কাছে প্রতিষ্ঠিত অ্যাচিভমেন্ট ভাবেই থাকবে, মানে ধ্বংসস্তূপেই আমরা আছি। না, ধ্বংসস্তূপকে উদ্ধার করার জন্যই তো আমরা চেষ্টা করছি। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার জন্যই আমরা বলছি যে প্রধান বিচারপতির নিয়োগ প্রধানমন্ত্রী একা দিতে পারবেন না, দুদকের প্রধানমন্ত্রী একা দিতে পারবেন না। সেজন্য আমরা বলছি চিফ ইলেকশন কমিশন প্রধানমন্ত্রী একা নিয়োগ দিতে পারবেন না। এই সংস্কারের কথাই আমরা বলছি প্রধানমন্ত্রী একাদিক্রমে বা আলাদা করে হোক 10 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবেন না। আপনি যেটা বলছেন এই সংস্কারের জন্যই তো আমরা হাত দিয়েছি, জি। আর সেটার জন্য আজকে জুলাই সনদটা জি, স্বাক্ষরিত যেটির হয়েছে। বাস্তবায়নে আবার সেই গণভোটের জায়গায় আছে। আমি একটু আবারও আজকের বক্তব্যে আসি। প্রধান উপদেষ্টা বলছেন, আহ, ওই যে ঐতিহাসিক বলছেন, জাতীয় ঐক্যকে বলছেন অবাক কাণ্ড, সারা দেশ দেখলো, সমস্ত রাজনৈতিক দলগুলো চমৎকারভাবে আলাপ করলো। কিন্তু এই যে অবাক কাণ্ড বলছেন যাকে, সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু যেই জুলাই মানে অভ্যুত্থানের সম্মুখ সারিতে যারা নেতৃত্বে ছিলেন, এনসিপির নেতাদের কথা বলছি, তারা থাকলেন না। যারা আসলে প্রধান উপদেষ্টাকে যাদেরকে নিয়োগকারী হিসেবে আখ্যা দেন, তারা তারা এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দল হিসেবেই তারা প্রধান 3টি দলের একটি দল হিসেবে সবসময় গণ্য হচ্ছেন। সেই প্রধান 3টি দলের একটি দল থাকলো না। এবং এমনকি আসিফ মাহমুদ, মাহফুজ আলম উপদেষ্টা দুজন, যারা আসলে ওই অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে এই সরকারের মধ্যে ছিলেন, তারাও ছিলেন না এটাতে। এটি আসলে অবাক কাণ্ড মনে হলো না? যে মানে প্রধান উপদেষ্টা অবাক কাণ্ড বলছেন, এটি অবাক না, কাণ্ড? মাহফুজ আলম আর আসিফ মাহমুদ ছিলেন, এই তথ্যটা আপনার সঠিক না। ওনারা ছিলেন, আমি ওনারা দেখছিলাম এসেছিলেন। পত্রিকা, আমি মানে ক্যামেরাতেও দেখতে পাইনি তাদেরকে, বা পত্রিকাতেও দেখলাম, যুগান্তরের কেবলই দেখছিলাম যে যাই ছিলেন হোক, না আপনি তারা। আপনি আপনি আরেকবার চেক করলে পাবেন যে তারা ছিলেন, একটু দেরিতে এসেছেন, কারণ হয়তো আজকে হিউজ ট্রাফিক ছিল, আমরা কেউই সঠিক সময়ে গিয়ে উপস্থিত হতে পারি নাই। আপনি যেটা বললেন যে একটা দল উপস্থিত হয় নাই, দেখেন আজকের অনুষ্ঠান ছিল সনদ স্বাক্ষর। সনদ তো আগেই ফাইনাল হয়ে গেছে, হুম। সনদ চূড়ান্ত হয়েছে আগে, এবং সেই সনদ চূড়ান্ত হওয়ার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি উইথ ফিউ নোট অফ ডিসেন্ট। ঠিক আছে, এরপরে আমাদেরকে জুলাই মানে ঐকমত্য কমিশন থেকে জানতে চাওয়া হয়েছে আপনারা সনদে কারা কারা স্বাক্ষর করবেন, নাম পাঠান। আমরা সবাই নাম পাঠিয়েছি এবং এনসিপি থেকেও নাম পাঠানো হয়েছে। এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম তারা পাঠিয়েছে, তাদের জন্য আজকে চেয়ারও ছিল। তাহলে আজকে হঠাৎ করে তাদের যে অনুপস্থিতি, ধরে নিলাম যে মাঝখানে হয়তো কোনো কিছু তাদের নতুন করে দেখা দিয়েছে বলে তারা, এটাও তাদের অধিকার আছে। ঠিক আছে, আমি যদি অধিকারের জায়গা থেকে দেখি যে আমি সনদ একমত হয়েছি, সনদ স্বাক্ষরের জন্য নামও পাঠিয়েছি, এরপরও কবে সনদের দিন পাঠালেন আমি আসলে উপস্থিত সনদ হইনি। স্বাক্ষরের জন্য নাম? কারণ আমরা গতকাল বা তার আগের দিন তখনও জানছি যে এনসিপি স্বাক্ষর করবে না, তারা জানিয়ে দিচ্ছে গণমাধ্যমে। স্বাক্ষর স্বাক্ষর করবে না, এটা তো ধরেন আমরাও বহুবার বলেছি যে সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কার না হলে আমরা স্বাক্ষর করব না। সনদ বাস্তবায়নের বিষয়ে তো আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আলোচনায় আমরা ফিক্স করেছি কয়েকটা পদ্ধতি, এবং সেই পদ্ধতিতে যখন আমরা একমত হতে পারি নাই, তখন আমরা বলেছি যে এটা এখন সরকারের হাতে, সরকার একটা সিদ্ধান্ত দিলেই হবে। ঠিক আছে, এই জিনিসগুলো একদম খোলামেলা পাবলিকলি লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সনদ আলোচনায় আমরা ছিলাম, সনদ আলোচনায় সনদ প্রস্তুতের ব্যাপারে আমরা একমত হয়েছি, ওই যে ওই সনদ প্রশ্নটা, কবে বাস্তবায়নের আসলে নাম ব্যাপারে পাঠালেন আহ্বায়ক এবং দুজনের নাম পাঠালেন এনসিপি থেকে, কবে পাঠিয়েছেন?
নাম নাম পাঠিয়েছে আরো 3 দিন আগে। 3 দিন আগে আমাদের কাছ থেকে যখন চাওয়া হয়েছে, আমরা একটা নির্ধারিত টাইম ছিল, সেখানে সবাই নাম পাঠিয়েছি। ঠিক আছে, তাহলে আপনি নামও পাঠালেন। নাম পাঠালেন মানে আপনি উপস্থিত থাকতে হবে, বাধ্যতামূলক বিষয় না। আমি বলছি প্রসেসটা আপনি এগ্রি করেছেন। এখন এনসিপি আজকে যে কথাটা বলে তারা মানে অনুপস্থিত ছিল, তারা বলছে তারা বাস্তবায়নের স্বীকৃতিটা দেখে তারপরে তারা স্বাক্ষর করবে। তারা স্বাক্ষর করবে না কিন্তু বলে নাই, তারা বলেছে তারা বাস্তবায়নের মানে প্রক্রিয়াটা দেখে তারপরে তারা স্বাক্ষর করবে। ঠিক আছে, আপনাকে একটা কথা বলি, আজকে আমরা যে অঙ্গীকারটা করেছি এটা হচ্ছে আমরা পার্লামেন্টে যখন নির্বাচিত হব এবং আমরা যদি সরকারে থাকি আগামী দিনে আমরা এই কাজগুলো করব। প্রত্যেক দল তার নিজের নিজের অঙ্গীকারটা সে সেখানে স্বাক্ষর করেছে। সুতরাং আজকে কারো অ্যাবসেন্সে কারো কেউ আসতে পারে নাই, ধরেন কেউ কেউ একটা দল তো অসুস্থতার জন্য আসতে পারে নাই, কোনো একজন নেতা হয়তো দেখা গেল, তিনি তো পরে স্বাক্ষর করতে পারবেন। কথা হচ্ছে আমরা তো এগ্রি করে ফেলেছি এটার সাথে। কথাটা হচ্ছে আপনার সাথে আমি বাড়ি ভাড়া চুক্তি করে ফেলেছি, বাড়ি ভাড়ার একমত হয়েছে, এখন শুধু ডিড সাইন বাকি। ডিড সাইনের আজকে একটা আনুষ্ঠানিক তারিখ ছিল, এই তারিখে বেশিরভাগ দল এসেছে, বেশিরভাগ দল এসে স্বাক্ষর করেছে। একটা দল আসে নাই, তারা বলেছে তারা স্বাক্ষর করবে, বাট তারা আগে এটা কিভাবে বাস্তবায়ন হয় সেটা দেখতে চায়। এটাই একটা কারণ। এখন এর বাইরে আরেকটা যেটা, মানে সেটা হচ্ছে চুক্তি জুলাই তখনই যোদ্ধাদের কথা কার্যকর আপনি হয় যেটা যখন সেটি বলছেন। স্বাক্ষর হয়। আসলে চুক্তিতে স্বাক্ষর একটি মানে অন্যতম উপাদান চুক্তি সম্পন্ন হবার। হ্যাঁ, এটা তো হতেই পারে, ধরেন আপনি সবকিছু করলেন, আপনি বাড়ি ভাড়া ঠিক করলেন, এরপরে চুক্তি স্বাক্ষর করলেন না, তাহলে তো বাড়ি ভাড়া হবে না। ঠিক হবে না। আছে, হুম। তো সেটা তো একটা দল আপনার 32টা দল আলোচনা করলো, 25টা দল স্বাক্ষর করলো, আর 7টা দল এখনো করে নাই। ঠিক আছে, কমিশন বলছে যে এই 7টা দল স্বাক্ষর করার জন্য আরো 10 দিন সময় পাবেন, তারা পরেও স্বাক্ষর করতে পারবেন। তাহলে একটা যে গেল। এখন ধরেন 7 দিন পরেও তারা স্বাক্ষর করলো না, এই স্বাক্ষর না করা মানে কি? স্বাক্ষর না করা মানে কি তারা এই অঙ্গীকারটা করলো না, আমরা এখানে যে জিনিসগুলো করেছি সেই অঙ্গীকারে তারা স্বাক্ষর করলো না। এটা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করা না, এটা হচ্ছে অঙ্গীকারে স্বাক্ষর করা। হুম। তো অঙ্গীকারে স্বাক্ষর না করলে সেই অঙ্গীকার থেকে মুক্ত হয়ে গেল, ওনার এই বাস্তবায়নের দায় থেকে উনি মুক্ত থাকলেন। ইন্টারপ্রিটেশন তো এইভাবেই হবে। কথা বোঝেন নাই? সো যতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে এবং সেখানে এগুলো লিখে আছে কে কোন বিষয়ে একমত হয়েছে, কে কোন বিষয়ে দ্বিমত পোষণ করেছে, এই বিষয়গুলো তো সেখানে সব বলা আছে। আমরা যেটা মনে করি যে জুলাই সনদ স্বাক্ষর একটা পার্ট, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আরেকটা পার্ট, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট এটা আরেকটা পার্ট। এই 3টা পার্টকেই আমরা আগামী দিনের রাজনীতির প্রধান লক্ষ্যবস্তু হবে। বিএনপি যে যে বিষয়গুলো যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা কিন্তু আমাদের সারা জীবনের রাজনৈতিক ভাবে আমরা কিন্তু বলবো যে আপনারাই সংস্কারের কথা বলেছেন, কিন্তু সংস্কারের এই এই জায়গায় আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবং এটা আমরা জনমত তৈরি করব। এবং যখন এই নির্বাচনে ওনারা যাবেন, নির্বাচনে যখন তারা ডায়লগে বসবেন, এই এই তর্কগুলো আমাদের হবে, এটাই হবে আমাদের কিন্তু মানে ভোটার মানে ভোটার মানে এই কাছে পুরো সনদটা তখনই আসলে আমলে নেওয়ার মতো হবে যখন বাস্তবায়নের জায়গায় হবে। আপনি বলছেন যে বাস্তবায়নের পদ্ধতি হয় নাই, ঠিক হয় নাই বলে এনসিপি মানে এনসিপিও যেটা জানিয়েছে গণভোট বা আইনি ভিত্তি তারা চায়। এই বাস্তবায়নের জন্য আপনি বলছেন গণভোটে একমত হয়েছে, কিন্তু কবে হবে সেটিতে যেমন একমত হয় নাই। জামাত বলছে নভেম্বরে, বিএনপি বলছে নির্বাচনের দিন। কিভাবে হবে বা কি কি বিষয় থাকবে গণভোটে সেগুলো বিষয়েও স্পষ্ট হওয়া যাচ্ছে না। তাহলে আদৌ হবে এই গণভোটের মাধ্যমে সব প্রক্রিয়াটি হবে এত দ্বিমত এবং মানে বিষয় চূড়ান্ত না হলে বা স্পষ্ট না হলে? না, সেটা তো সময়ের পরে বোঝা যাবে, তাই না? এই কমিশনের সময়কালের মধ্যেই তাকে বাস্তবায়নের প্রক্রিয়া তাকে করতে হবে। এবং গণভোটের ব্যাপারে তো সিদ্ধান্ত হয়ে গেছে, বাকি আছে যেটা, সেটা হচ্ছে এটা কি আগে গণভোট হবে না এটা একসাথে হবে, এটা একটা প্রক্রিয়াগত বিষয়, তাই না? এই প্রক্রিয়াগত বিষয়ে সরকারকে এখন সিদ্ধান্ত দিতে হবে। সরকার নির্বাচন কমিশনকে এঙ্গেজ করবে, নির্বাচন কমিশন তাদের সুপারিশ দিবে তাদের জন্য কোনটা সুবিধা, তারা কি একসাথে করবে না আলাদা করবে। এটা তো হইতেই পারে, আলাদা করলে কোনো সমস্যা নাই, একদিনে করলেও কোনো সমস্যা নাই। এটা স্রেফ সুবিধা অসুবিধার ব্যাপার, এটা মানে অন্য কোনো ব্যাপার আপনাদের না। কাছে মানে আপনার দলের কাছে বা আপনার কাছে না, কিন্তু জামাত আর বিএনপির কাছে তো খুবই মানে বড় বিষয়। কারণ জামাত একদম গো ধরে আছে, তারা নভেম্বরের মধ্যে চায়, আর বিএনপি একদম বলছে তারা নির্বাচনের দিনেই, যদি হয় তাহলে নির্বাচনের দিনেই হতে হবে। না, সেটাই তো আমরা বলেছি। আপনি আজকে দেখবেন আমরা এই ব্যাপারে আমাদের স্টেটমেন্ট করেছি, আমরা বলেছি যে বিএনপি, জামাত এবং এনসিপি এই 3টা দলের মধ্যে যথেষ্ট ইগো হুম হুম। আমরা দেখতে পাচ্ছি। কারণ বিএনপি একটা বড় দল, তারা বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, তাদের হিউজ জনসমর্থন, এবং বিগত 15 বছর ধরে তারা নানাভাবে নির্যাতিত হয়েছে।
এই জিনিসটা তাদের মধ্যে একটা ইগো তৈরি করেছে, যে তারা মনে করছে আমরাই সবচাইতে, মানে আমরা ভোটে জিতবো, আমরা বেশি নির্যাতন ভোগ করেছি, আমাদের বেশি জনসমর্থন, এই ইগোটা তাদের মধ্যে কাজ করছে। জামাত আপনার বিগত এই 15-16 বছরে জামাত অনেক বেশি নির্যাতন ভোগ করেছে, তাদের নেতাদের ফাঁসি হয়েছে, তারা বিভিন্ন ভাবে তারা নিষিদ্ধ পর্যন্ত হয়েছে, কিন্তু তারা তাদের এই দলটাকে তারা ধরে রেখেছে। ঠিক আছে, তারা আবার ইসলামিক আদর্শের আলোকে কাজ করছে। তারা আপনার এই গণ অভ্যুত্থানে নানা পরিচয় গোপন করে হলেও তারা নানাভাবে ভূমিকা রেখেছে। এখন সামহাও বিভিন্ন সংসদ নির্বাচন, বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে তাদের ছাত্র সংগঠনের একটা বিজয়ের মানে এক ধরনের স্রোত তৈরি হয়েছে। জামাত মনে করছে যে তাদের এই ঊর্ধ্বমুখী জনপ্রিয়তা এটাও তাদের মধ্যে একটা ইগো তৈরি করেছে, ফলে তারা এই যে গোঁ ধরে রাখছে। ঠিক তেমনি ভাবে আপনার এনসিপি কেও দেখা যাচ্ছে তারা নিজেদেরকে এই গণ অভ্যুত্থানের প্রধান নেতৃত্ব দানকারী যে ফিগার গুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের এনসিপির প্রধান নেতৃত্বে। এবং তারা মনে করছে যে তাদের, বা মনে করে না, আমি মনে হচ্ছে এটা বাস্তব, তাদের আহ্বানেই কিন্তু সারা দেশ সাড়া দিয়েছে, জাতি সাড়া দিয়েছে। সুতরাং এটাও তাদের মধ্যে একটা ইগো আকারে কাজ করছে। এই তিন ইগোর মাঝখানে আছে সরকার, এবং সরকার কিন্তু এই তিনটা দলকে গুরুত্বপূর্ণ দল আকারে বিবেচনাও করছে। আমেরিকায় যাওয়ার সময় তাদেরকে সাথে করে নিয়ে গেছে। সেজন্য আমরা বলছি এই তিন দলের ইগো এবং সরকারের সমাধানের মধ্যেই রয়েছে আমাদের এই সবকিছু মোটামুটি সমাধান। আমরা তো স্বাক্ষর করে ফেলেছি, এখন সরকারকে এই তিন দলের ইগো কমিয়ে একটা সমাধানে পৌঁছতে হবে। সমাধানে না পৌঁছলে জনগণ বিচার করবে, জনগণ দেখবে যে কার ইগোর কারণে কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, এখন ধরেন সরকার যদি সিদ্ধান্ত দেয় যে ঠিক আছে নভেম্বরে গণভোট হবে, বিএনপি এটার বিরোধিতা করবে, মানুষ তখন দেখবে যে বিএনপি এটাকে অন্যায়ভাবে বিরোধিতা করছে। আবার সরকার যদি সিদ্ধান্ত নেয় যে না একই সাথে ভোট হবে, কারণ আমাদের এই সুবিধার কারণে আমরা একসাথে করব, তখন যদি জামাত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তখন জনগণ চিন্তা করবে যে ঘটনা কি, আপনার গণভোট তো হচ্ছে, আপনার প্রতিবন্ধকতা করছেন কেন? সুতরাং এটাকে আমরা একটা রাজনৈতিক সমর্থন এবং মানুষের বিচার বিশ্লেষণের জায়গায় আমরা রাখতে চাই। আমরা অনুরোধ করছি বারবার যে আপনারা তিনটা দল, আপনাদের যথেষ্ট এক একজনের এক এক দিক থেকে অনেক অবদান আছে, আপনারা ইগোটা ত্যাগ করেন। আমরা অনেক সমাধানের কাছাকাছি চলে আসছি, একদম তীরের কাছাকাছি আসছে। সুতরাং এটাও আমি মনে করি সরকার চাইলে এটা সমাধান করা সম্ভব। সরকার চাইলে সমাধান, কিন্তু ইগো যদি না কাটে তাহলে সমাধান হয়েও আবার শেষ পর্যন্ত ওই যে তৈরি হয়তো ডুববে সেই ইগো 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 না কাটলে, ইগো না কাটলে সমাধান আছে তো। শেখ হাসিনার ইগো কাটে নাই, সমাধান হয়েছে না। তাহলে সুতরাং কি ইগো না সমাধান? কাটলে ইগো না সমাধানও কাটলে আছে। ধরেন যার যার গো ধরে বসে থাকলো তাহলে কি হবে? ইগো না থাকলে জনগণ ফয়সালা করবে, জনগণ আবার নেমে আসবে, গণ অভ্যুত্থান হবে। গণ অভ্যুত্থান তো শুধু শেখ হাসিনার বিরুদ্ধে হবে বিষয়টা তো এমন কোনো কোথায় লেখা নাই। জনগণ যখন দেখবে যে তোমাদের ইগোর কারণে, দেখেন শেখ হাসিনা তার ইগোর কারণেই কিন্তু সে একের পর এক হ্যাঁ ভুল করেছে, এবং সেই ভুলের মাসুল তাকে খুব চড়াভাবে দিতে হয়েছে। তো মানুষ তো একটা সময় পর্যন্ত দেখবে, ঠিক আছে, যে তোমরা এতদিন ধরে আলোচনা করলা, 85টা 84টা বিষয়ে সিদ্ধান্ত নিলা, কিছু বিষয়ে দ্বিমত করলা, তারপর গণভোটের ব্যাপারে একমত হলা, এখন এসে আগে হবে না পরে হবে নিয়ে তোমরা তো ইয়ে করছো। তখন সেটাকে, এবং সরকার যদি একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, এরপরে যদি কেউ না মানে, তখন জনগণই সেটা ফয়সালা করবে। এবং আমরা তো জনগণকে বলেছি যে আপনারা এই কারণ বিষয়গুলো ইগোর অবজার্ভ সাথে করেন, আবার এবং আবার আমি যুক্ত হচ্ছে যারা মুজিবুর রহমান মঞ্জু, ওই যে তাওয়া গরমের বিষয়টা, জামাত আবার তাওয়াও গরম করছে এখন। মানে গরম হতে হতে সেই গরম চুলায় গিয়ে কি অবস্থায় গিয়ে পড়বে সেটা তো একটা চিন্তার বিষয়ই বটে বলে মনে হয়। তার মানে আবারও একটা সেটাই অস্থিরতা, সেটাই তো বললাম। আবারও একটা গণঅভ্যুত্থানের শঙ্কা আমাদের মানে মনে রাখতেই হবে। হ্যাঁ, তা তো রাখতেই হবে। আপনি আপনি আইন মানবেন না, আপনি মানুষের রায় শুনবেন না, আপনি ইগো নিয়ে পড়ে থাকবেন। আপনি কত বড় লোক ছিলেন, কত মানুষের ছিল, আমরা বিশাল বিশাল জনসভা জামাত বিএনপি করেছে না, তো বড় বড় জনসভা করে কি তারা সরকারকে হটাতে পেরেছে? পারে নাই তো। সুতরাং এগুলো কি মানুষ ভুলে গেছে এত তাড়াতাড়ি? ভুলে যায়নি তার তো। মানে আপনার কি যত বড় নির্বাচনটা আপনি পার্টি হন, ফেব্রুয়ারিতেই হবে? জনগণ ফেব্রুয়ারিতেই হবে বারবার বললেও প্রশ্নবোধক রয়ে যাচ্ছে। মানে আবারও যদি গণঅভ্যুত্থানের সংখ্যা থাকে, ইগো না হলে, আবারও যদি অস্থিরতার সংখ্যা থাকে, তাহলে কি নির্বাচনটা আসলেই প্রশ্ন রয়েই গেছে এখনো? হ্যাঁ, নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হচ্ছে ওনাদের এই ইগোর সংকটের কারণে। ওনারা যদি নির্বাচন চান তাহলে ইগো কমিয়ে ইলেকশনে চলে যাবেন, তারা একটা সিদ্ধান্তে পৌঁছে যাবেন। এখন তো আমরা খুব কাছাকাছি চলে আসছি। এখন হচ্ছে গণভোটটা কবে হবে, নভেম্বরে হবে না একসাথে হবে, বাস এটা একটা ফয়সালা হয়ে গেল তো হয়ে গেল। আরেকটা হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া কি, এটা কি আদেশের মাধ্যমে হবে না অধ্যাদেশের মাধ্যমে হবে, ব্যাস এটা একটা সেটেল করে ফেললেই তো হয়ে গেল।
তারপরে মানে ব্যাস পার্লামেন্ট ইলেকশন সেটেল দিতে তার হয়ে কোনো যাচ্ছে, অসুবিধা নেই। শুনতে তো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এখানে এসে আটকে যাচ্ছে এত রাজনৈতিক দলগুলো, এত দিনের আলোচনায় শেষ হচ্ছে না। অতএব খুব যে সহজ তা আসলে মনে হচ্ছে না। কিন্তু আবার এনসিপি বলে রেখেছে এই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনে যেতে হবে, এবং আর সাথে আরও যুক্ত হয়েছে একটা শাপলার ঘাপলা, যদি শাপলা না পায় তাহলে নাকি নির্বাচনে যাবে না। মানে এই তো ঘাপলাগুলো বা ভেজালগুলো রয়েই যাচ্ছে। তাহলে আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? প্রধান উপদেষ্টা বলছেন কথার কথা না, নির্বাচন হবেই ফেব্রুয়ারিতে, হবে তো? হ্যাঁ, নির্বাচন তো হবে, নির্বাচন হওয়ার ব্যাপারে তো আমি এখানে বাধা দেখি না। আমি, ওই যে কারণ ইগো, আমি ওই যে দেখি গণ অভ্যুত্থানের শাপলার, শঙ্কা। এই তো তো ধরেন ইগো দিয়ে এনসিপি ইগো দেখিয়ে ইলেকশনে আসলো না, তো সমস্যা কি? জামাত ইগো দেখিয়ে ইলেকশনে আসলো না, অসুবিধা কি? বিএনপি ইগো দেখিয়ে ইলেকশনে আসলো না, অসুবিধা কি? আমি তো কোনো সমস্যা দেখি না বাংলাদেশে। আপনার যার যার ইগো নিয়ে এসে পড়ে থাকুক, ইলেকশন কার দরকার, তাহলে সরকার কন্টিনিউ করুক, অসুবিধা কি? এই তাহলে তারাই তো সমাধান, ইলেকশন মানে চাচ্ছে। সমাধান গিয়ে এটাই হবে যে সরকার কন্টিনিউ করুক? মানে সেই প্রধান উপদেষ্টা যেটি বলেন 5 বছর, আপনি 10 কি বছর, চাচ্ছেন? 50 বছর। আপনি আসলে কি চাচ্ছেন? আপনি কি কি ভালো মনে করতেছেন? আপনি বলতেছেন ইলেকশন হবে না, আবার বলতেছেন ইলেকশনের সমাধান। আপনি আসলে বলতে চাচ্ছেন কি? আমি তো বলছি ইলেকশন ক্লিয়ার ডেট, মানে একটা টাইম ফিক্স করা হয়েছে, আমি আসলে গণভোট ব্যক্তিগতভাবে আমি কিছু সিদ্ধান্ত বলতে চাচ্ছি হয়েছে। না, আমি আসলে এটি বুঝতে চাচ্ছি অস্পষ্টতাগুলো যদি থেকে থাকে তাহলে সেখান থেকে আসলে কোথায় সমাধান? সমাধান এটাই যে এই সরকার কন্টিনিউ করুক, বা নির্বাচন যদি সত্যি ওই 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 জায়গাগুলো যেগুলোর ক্ষেত্রে আপনি বাধা বলছেন ইগো, আরে ভাই, সেগুলোতে যদি ইলেকশন বাধা যদি পায়। না হয়, আপনি আপনি একটা সহজ জিনিস বুঝছেন না কেন? ইলেকশন যদি না হয়, তাহলে কি আপনি বসবেন ক্ষমতায়? নিশ্চয়ই না। ক্ষমতায় তো কেউ একজন থাকতে হবে। ইলেকশন না হলে যারা ক্ষমতা আছে তারাই থাকবে, এটাই তো কথা। আর যদি ইলেকশন হয় তাহলে ক্ষমতা বদল হবে। তো এখন যে ক্ষমতায় আছে সেই ইলেকশন দিচ্ছে। আমরা যারা ইলেকশন করতে চাচ্ছি, আমরা ইলেকশনের ব্যাপারে সবাই তো ইলেকশনের জন্য ক্যাম্পেইন শুরু করেছে। একটা ইগো একটা ডিসিশনের জন্য এটা পথে আছে। এটা সমাধান না হলে যারা ইলেকশন দিচ্ছে তারা ইলেকশন করবে কিভাবে? আপনাকে তো ইলেকশনে যাইতে হবে, আপনি শাপলা ছাড়া ইলেকশনে যাবেন না। আপনি নভেম্বরে না হলে যাবেন না, তো ওই ওই ভদ্রলোক ইলেকশন দিবে কিভাবে আপনি না গেলে? কথা তো পরিষ্কার। আপনি তার মানে পথ নির্বাচন সরাবেন। বানচালের ষড়যন্ত্র বলে যে কথাটা প্রচলিত হয়ে আসছে বা বিভিন্ন আলোচনায়, টকশো বা বিভিন্ন আলোচনায় আসছে, সেটির একটা রূপ আছে, বাস্তবতা আছে। না, বাস্তবতা তো আপনি চোখেই দেখলেন, এতক্ষণ তো আপনি সেটাই এই জন্যই বলছি। আমি আরেকবার এক লাইনে সামারি নির্বা দিচ্ছিলাম। আমি আপনাকে আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারিতে। আপনি যেহেতু আরো ভালোভাবে বুঝতে চাচ্ছেন, আপনাকে ভালোভাবে বুঝাই বলি। নির্বাচন ফেব্রুয়ারিতে। সব দল নির্বাচনী প্রচারণায় নেমে গেছে। সবচেয়ে বেশি নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছে জামাত, তারপরে আছে বিএনপি, তারপরে অন্যান্য দল। আমরা নিজেরাও গতকালকে আমাদের 109 জনের প্রার্থী তালিকা, প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছি, দেখেছেন না? হুম। তাহলে নির্বাচনের কার্যক্রম অলরেডি চলছে। নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতিগত তৎপরতা শুরু করেছে। এখন প্রতিবন্ধকতা কোথায়? প্রতিবন্ধকতা তো নির্বাচনের সাথে কোনো কিছু প্রতিবন্ধক নাই। প্রতিবন্ধকতা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের আজকে একটা নর্ম আমরা ওভারকাম করে ফেলেছি, সেটা হচ্ছে জুলাই সনদের অঙ্গীকারে স্বাক্ষর করেছে। দেন হচ্ছে এই জুলাই সনদটা সরকার একটা আদেশ দিবে, তারপরে এটার ভিত্তিতে একটা গণভোট হবে। এবং গণভোট হওয়ার পরে আমরা ওই যে আপনি যে সংখ্যাগুলো বললেন যে কাউকে আনা হয়েছে না, কার মতামত নেওয়া হয়েছে কিনা, এই জায়গাটা একটা পরিষ্কার থাকবে। এবং নেক্সট পার্লামেন্ট তারা বাউন্ড হবে যে এই জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালনা করার জন্য। এবং এই জুলাই সনদের ভিত্তিতেই 10 বছরের জন্য প্রধানমন্ত্রীর মেয়াদ ঠিক হবে। এই জুলাই সনদের ভিত্তিতে 70 অনুচ্ছেদ পার্লামেন্টে মানে কন্টিনিউ করা হবে, মানা হবে। এই জুলাই সনদের ভিত্তিতে সুপ্রিম কোর্টের লোয়ার ডিভিশন গুলো ডিস্ট্রিবিউট করা হবে। এই জুলাই সনদের ভিত্তিতেই মানে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো, যেমন প্রধানমন্ত্রী, লিডার অফ দ্য অপোজিশন, এরা পরামর্শ করে একটা কমিটির মধ্য দিয়ে নিয়োগগুলো হবে। এই দিস এন্ড দ্যাট যত টোটাল কার্যক্রমটা আছে। এখন আপনি ইলেকশনে আমরা দেখছি সবাই নেমে পড়েছে। সুতরাং আমি তো এখানে খুব বড় ধরনের কোনো ঘাপলা দেখি না। ওই যে ইগোর ঘাপলা যে দেখছেন ঘাপলাটা আছে, বললেন, ওই যে দেখছেন বললেন ইগো, যেটি এখনো কাটেনি, ও হ্যাঁ, সেই ইগো না কাটলে আবারও গণঅভ্যুত্থান সেই হতে পারে, সেই এই সরকার কন্টিনিউ করতে পারে। তার মধ্যে আছে তাওয়া গরম, শাপলার ঘাপলা, এই বিষয়গুলো আছে। মানে এই বিষয়গুলো যদি থাকে তাহলে এই সরকার কন্টিনিউ করতে পারে। মানে প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টা যখন আগে যেরকম শুনতেন আরো 5 বছর, আর 10 বছর, 50 বছর, সেরকমও একটা সম্ভাবনার পথ খোলা আছে তার মানে। খোলা থাকবে না। আচ্ছা আচ্ছা। আপনি 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 আমাকে ডানেও যেতে দিবেন না, বামেও যেতে দিবেন না, তো আপনি আবার বলতেছেন পথ খোলা আছে কিনা। এটা তো একটা একটা খুব মানে
মানে বোকার মতো প্রশ্ন, তাই না? আপনার ইলেকশনে, এই সরকার ইলেকশনের ডেট দিয়ে দিয়েছে, তারিখ দিয়ে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরপরে আপনি ইগো দিয়ে আপনি বাধা সৃষ্টি করলে তো আপনার পদ আর কিসের খোলা থাকবে বলেন? হয় জনগণ এসে আপনাকে ফয়সালা করতে হবে, না হলে মানুষ যদি মনে করে যে না আমরাও নাই, এরাও ইগো নিয়ে থাকুক, তাহলে সরকার সেভাবে থাকবে। এটাই তো হওয়ার জি, কথা, আর কি হবে? আপনার বার্তা মনে হয় অনেকের কাছে স্পষ্ট হয়েছে। আবার একটু আজকের আজকের প্রধান উপদেষ্টার বক্তব্যের একটা অংশে বলি। তিনি বলছেন আজকে আসলে বর্বরতা থেকে সভ্যতার দিকে যাত্রা শুরু হলো। এবং তিনি সাথে সাথে এও বলছেন যে আমরা মানে সারা বিশ্ব দেখবে। তিনি নির্বাচন প্রসঙ্গেও বলছেন, কিন্তু তিনি বলছেন যে আহ, আমরা আমাদের নির্বাচন নিজেরা করব, জুলাই সনদ যারা করেছে তাদের হাতে নির্বাচন, পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে, আমরা ইনশাল্লাহ পারবো, সেই পারার চিহ্ন রেখে গেলাম। মানে পুলিশ এসে ধাক্কাধাক্কি করবে না, করার কোনো দরকার হবে না, আমরা নিজেরাই পারবো, চিহ্ন রেখে গেলাম। এভাবে ঠিক অনুষ্ঠানের আগেই জুলাই যোদ্ধাদের পেটানো হলো, সে তাদেরকে ওখান থেকে তাড়িয়েই দেওয়া হলো। সেখানে বাসে অগ্নিসংযোগ বা বাস ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটলো। মানে এই ঘটনাগুলো তো ঘটলো। জুলাই যোদ্ধার হাতও খুলে গেল একজনে, দেখলাম একটা খুবই মর্মান্তিক ঘটনা, আর্টিফিশিয়াল যে হাত লাগানো সেটি খুলে গেছে, সেটিও ছবিতে চলে এসছে। মানে ধাক্কাধাক্কিতে তো বড় অনেক ছোট কথা, অনেক বড় সহিংসতার মতো একটা ব্যাপার। এই চিহ্ন রেখে গেলাম আসলে নির্বাচনের আগে, আমরা পারবো সেই পারার চিহ্ন। কি করা দরকার ছিল আপনি মনে করেন? আপনি কি মনে করেন কি করা দরকার ছিল? আমি তো আসলে বলতে পারবো না, কিন্তু চিহ্নটা কেমন রেখে গেলেন সেটা আসলে প্রশ্ন। প্রধান সেটা উপদেষ্টা আপনি বলছেন আমরা বলেন। পারবো, চিহ্ন রেখে গেলাম, আপনি চিহ্নটা কেমন? আপনি আপনি নিজেই বলেন না চিহ্নটা কেমন। ধরেন এই যে আজকের যে আয়োজনটা হয়েছে, এটা অনেক দিন আগে থেকে আয়োজন না? হুম আমাদের এত আলোচনা হলো, জুলাই সনদ ফিক্স হলো, সবকিছু হলো, পাবলিকলি ডকুমেন্টস করা হয়েছে না? হুম। তো জুলাই যোদ্ধারা এতদিন এটা নিয়ে আপত্তি, যারা আজকে আসলেন এখানে, তারা এতদিন কি তাদের কিছু শুনেছেন? আপনি তাদের কোনো আপত্তি শুনেছেন? আমি আপনাকে প্রশ্ন করছি, না না শুনেছেন না, এদের জুলাই আপত্তি? যোদ্ধারা তো এভাবে এসে সামনাসামনি রাস্তায় নেমে আপত্তি করে নাই। রাস্তায় নিয়ে আপত্তি করে নাই। তারা কি কোনোদিন আমাদের আমরা যে কমিশনে যে ফাইনাল করলাম, চূড়ান্ত করলাম, পরশুদিনও প্রধান উপদেষ্টা গিয়ে সেখানে ফাইনাল করলেন, তারা কি সেখানে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন? না কোনো স্টেটমেন্ট করেছেন? কোনো স্মারকলিপি দিয়েছেন? না, করেন নাই। তাহলে কেন? না একটা তাহলে সংবাদ জুলাই সম্মেলন যোদ্ধারা এসে গেলেন, করেন? জুলাই যোদ্ধারা আসলেন, জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্ব তারা আসলেন না। জুলাই যোদ্ধারা এসে এবং না জামাতের আমির আমি এই তো আমি তো সহিংসতার ঘটনায় প্রতিবাদ করছেন, না না না, নিন্দা আপনি কথা জানাচ্ছেন। ঘুরাবেন না, আপনি কথা পাশ কাটাবেন না। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার জবাব না না, দেন। আমি আসলে উত্তর দিতে কথা পারবো না, আমি হচ্ছে শুধু যে প্রশ্নই করব না যে না এটি না, আসলে কেন হলো, আপনাকে এটা উত্তর কিভাবে না, কেমন হলো। আপনাকে উত্তর দিতে হবে। আপনি যখন আমাকে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন কেন করছেন সেটার উত্তর আপনাকে দিতে হবে। প্রথম কথা হলো আপনি প্রশ্ন করলেন যে তাদেরকে কেন পেটানো হলো। তো আমি তো আপনাকে প্রশ্ন না, করলাম যে আমি তারা কেন পেটানো কেন হলো সেই আসলো। প্রশ্নটা করি নাই, আমি প্রশ্ন করছি কেমন না চিহ্ন রেখে করেছেন যাওয়া হলো, আপনি? যেই চিহ্নের কথা প্রধান না না উপদেষ্টা না, আপনি বলছেন। আপনি প্রশ্ন করেছেন তো যে কেন তাদেরকে পেটানো না হলো, না, আমি এই তাদের হাত প্রশ্নটা খুলে করি গেল, নাই। বললেন না? না, না কেন আপনি পেটানো বললেন হলো না না, হাত তারা খুলে গেল, তারা বাধা প্রয়োগ করছিল, পুলিশ বাসে তাদের সরিয়ে অগ্নিসংযোগ দিয়েছে করা এবং হলো। সহিংসতা হয়েছে। হ্যাঁ আপনি নিজেই বললেন যে হাত খুলে গেল, বাসে অগ্নিসংযোগ করা হলো, ঢুকে পড়লো, এগুলো তো বললেন। হ্যাঁ। তো প্রশ্ন হচ্ছে কেন ঢুকে পড়লো। এই কারণেই তো একটা একটা যৌক্তিকতার ব্যাপার তো থাকে, যে আপনি আজকে যেটা আমরা দেখলাম যে আজকে অনুষ্ঠানটা বানচাল করারই একটা পদক্ষেপ নেওয়া হয়েছে হঠাৎ করে, যেটা আজকে 1 মাস 2 মাস ধরে এই ধরনের কোনো আলোচনায় আমরা শুনি নাই, প্রতিবাদের কোনো চিহ্ন আমরা দেখি নাই। তো যখন কেউ এসে আপনার ধরেন আপনার আপন ভাইও এসে যদি আপনার বিয়ের অনুষ্ঠানে এসে কোনো, তার বিয়েতে কোনো অমত নাই, দ্বিমত নাই, সে কখনো কোনো কিছু বলে নাই, বিয়ের দিনে এসে সে যখন হাঙ্গামা করতে আসবে, আপনার তখন করণীয় কি? আপনি তখন পুলিশ ডাকবেন না? আপনি তখন বাধা দিবেন না? হুম। আপনি তখন প্রতিবাদ করবেন না যে তুমি এতদিন কিছু করো না, এখন কেন আসছো? সুতরাং আপনি যেটা বলছেন যে এইটাই হয়েছে, এবং এই ঘটনাটা মানে আনঅ্যাভয়েডেবল ছিল, কারণ পুরো অনুষ্ঠানটাকেই আজকে ফয়েল করে দেওয়ার জন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতির প্রতিবাদ বা সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে সবাই কিন্তু অংশগ্রহণ করেছে, এবং বৃষ্টিও ছিল। সুতরাং আপনি এটার সাথে ওইটাকে যদি মিলিয়ে ফেলেন মানে তাহলে কি আপনি তাহলে বলছেন, হবে না। আমি জানি না, মানে ঘটনাটা যা দেখলাম সেই প্রেক্ষিতে প্রশ্ন করছি যে তাহলে কি তাদেরকে মানে সেভাবে পেটানোটা বা তাদের এটা জায়েজ ছিল, এটা সঠিকই হয়েছে? আপনি বলেন না কি ছিল। আমি তো বললাম আপনার বিয়ের অনুষ্ঠানে বিয়ের তো আপনার আসলে আপন এটা তো ভাই বিয়ের যদি এসে, অনুষ্ঠান না, আর যদি বিয়ের অনুষ্ঠান হয় তারাই আসলে বরকনের ভূমিকায়, কারণ তারা জুলাই যোদ্ধা, স্বাক্ষর হচ্ছে জুলাই সনদ। সেটাই তো বললাম, আরে ভাই আপনার ভাই, আপনার আপনার বিয়েতে আপনার ভাই বরকনে না, অংশ না? সে এতদিন প্রতিবাদ করলো না, বিয়ে হচ্ছে, সম্বন্ধ হচ্ছে, সবকিছু সে দেখতেছে, আজকে হঠাৎ বিয়ের দিন এসে করলে, তখন আপনি সে বিষয়টা কিভাবে নিবেন? আমি তো আপনাকে জিজ্ঞেস করতেছি।
আপনি বলেন না যে আপনি কি হাসি মুখে বলবেন আসো হে ভাই না, আমার আসলে বিয়ে তার ভেঙে মানে দিই, কি এটা এই করবেন? বিয়ের বরকনে হচ্ছে, যদি এটা বিয়ের আয়োজন হয়, বরকনে হচ্ছে এই পক্ষগুলো আর তারা হচ্ছে তৃতীয় পক্ষ, মানে ভাই বোন বা আত্মীয় স্বজন, তারা না, এসে ঝামেলা তৃতীয় পক্ষ করছেন। না তো, তৃতীয় পক্ষ না, তৃতীয় পক্ষ না তো। হ্যাঁ, আপনি তো মানে আপনি বারবার বিষয়গুলোকে জটিল করছেন, কারণ আমি তো খুব সহজভাবে বলছি। যেই যারা বলছে এই জুলাইয়ের পক্ষ, তাদের জন্যই তো এই জুলাই সনদটা তৈরি হয়েছে। সেই জুলাই সনদে সেখানে স্পষ্ট করে বলা আছে যে আহত, পঙ্গু এবং শহীদ পরিবারের জন্য সর্বোচ্চ তাদের জন্য রাষ্ট্র দায়িত্ব নেবে, তাদের জন্য নিয়েছেও রাষ্ট্র। ঠিক আছে, যতটুকু এখন পর্যন্ত নিয়েছে, বাকি আরো নিবে। এবং বলা হয়েছে যে তাদের এই বিচারের দায় আমরা সবাই মিলে আমরা নিব, আমরা যারা এই স্বাক্ষর করছি। ঠিক আছে। আচ্ছা, এটা ফয়সালা হয়ে গেছে আরো মানে বলা যায় 1 মাস আগে। তখন কোনো প্রতিবাদ হয় নাই, তখন কোনো দাবি উঠে নাই, তখন কেউ এসে বলে নাই যে এখানে এই কথাটা। তারপরও তারা যখন ঢুকে গেছে, ঠিক আছে, তাদেরকে বলা হয়েছে যে ঠিক আছে, তোমাদের আরো এসুরেন্স যেটা দরকার সেটাও করা হয়েছে। ঠিক আছে, এরপরে তারা বাইরে গিয়ে যখন রাস্তাঘাটে করবে তখন পুলিশ তাদেরকে নিবৃত্ত করবে না। আপনি কি মনে করেন করাটা ঠিক হয়েছে কিনা, এবার আপনি বলেন। জামাতের আমির ঠিক কিন্তু হয়েছে এটা কিনা এবার বলেন। সমালোচনা করেছেন, জামাতের আমির এটা নিন্দা করেছেন যে যেভাবে জুলাই আরে যোদ্ধাদেরকে ভাই, মারা আপনার হয়েছে। কথা জানতে চাচ্ছি, জামাতের দিকে পড়ে থাকেন কেন সারাদিন? জামাতের সাথে পড়ে থাকার তো আপনার আমার দরকার নাই। আমি আপনার কথা জিজ্ঞেস করতেছি যে যখন এরকম করে তখন পুলিশের কি করণীয়? না, পুলিশ আইন তখন শৃঙ্খলা পুলিশ তো রক্ষায় তার ব্যবস্থা নেবে, সেটি হচ্ছে স্বাভাবিক ব্যাপার। পুলিশ তো আইন পুলিশ শৃঙ্খলা আইন রক্ষা করার শৃঙ্খলা কাছে। রক্ষায় এই তো ব্যবস্থা নেবে, এতক্ষণে কিন্তু তারা আবার এতক্ষণে আপনি জুলাই আপনি যোদ্ধা, একটু স্বাক্ষর হচ্ছে জুলাই সনদ, প্রশ্নটা এই জন্যই। হ্যাঁ, ঠিক আছে, প্রশ্ন তো ঠিক আছে। আপনি বললাম তো আপনার ভাই হলেও তো আপনি ন্যায়ের প্রশ্নে আপনি তো আপনার বিয়ে ভেঙে দিবেন না। এখন এই ন্যায়ের ঠিক প্রশ্নটাই আছে, এক একজনের সেটাই কাছে আমি এক এক রকম, সেজন্যই আপনার কাছে জিজ্ঞাসা করা। মানে জামাতের আমির হ্যাঁ, সেটাই তো অন্তর্ভুক্তিমূলক বললাম। ব্যক্তি, তিনিও এই প্রসঙ্গে হ্যাঁ, ঠিক বলছেন। আছে, এটা জামাতের আমিরকে একদিন আপনার প্রোগ্রামে ডাকবেন, হুম। ডেকে ওনাকে প্রশ্ন করবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, জি, আপনি যেহেতু কি এটা এতই বলতে পারেন আপনার জামাতের জামাতের প্রতি আমির এত কেন আসলেন প্রীতি। না আজকের প্রোগ্রামে? মানে অবশ্য তাদের না, প্রতিনিধি আমি আসছেন। বলতে পারবো না। হ্যাঁ, আপনি জামাতের কাউকে মিটিং এ ডাকবেন, আপনার শোতে ডাকবেন, ডেকে তারপর জিজ্ঞেস করবেন, সেটা ভালো হবে। অথবা ওনার ফোন নাম্বার কালেকশন করে ওনাকে ফোন আছে করে আমার জানতে কাছে, পারেন। আছে, আমি কথা বলি মাঝে সমস্যা মাঝে, নেই। মানে আমার শোতে আসেন আর ঠিক কি, আছে, সেই হ্যাঁ অনুযায়ী কথা হ্যাঁ, হয়। তাহলে আপনি কথা বলে নিন, সেটাই ভালো হবে আপনার জি, জন্য। সুযোগ পেলে নিশ্চয়ই কথা বলবো, এমনি তো তার কথা হয় না, অনুষ্ঠানের আমন্ত্রণ জানানোর সুযোগ পেলেই তখন একটু কথা হয় তার না সাথে না, আমার। আপনি আপনি শো ছাড়াও তো আপনি আমাদেরকে ফোন করেন মাঝে মাঝে, তখন ওইভাবে করবেন আর কি, করে জিজ্ঞেস করে নেবেন যে উনি কেন আসলো না, কি সমস্যা। না, শো মাঝে মাঝে ছাড়া অবশ্য খুব বেশি আপনার আপনার শোর সাথেও খুব গেস্টদের কথা হয়েছে তা না। আচ্ছা, নিশ্চয়ই সুযোগ পেলে আমি কি অবশ্যই খবর জিজ্ঞাসা নেবেন করবো এই না? বিষয়ে, আমি সুযোগ পেলে অনেক কিছুই জিজ্ঞাসা করি, চেষ্টা করবো নিশ্চয়ই এই বিষয়টিও জি। জিজ্ঞাসা করবার। একটু জুলাই সনদের কন্টেন্টে অঙ্গীকার নামার কথা যেটা বলছেন, একটা পটভূমি বলা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র যখন স্বাক্ষরিত হলো তখন রাজনৈতিক দলগুলো, এনসিপির মতো রাজনৈতিক দল বা অনেক রাজনৈতিক দলই বলেছে যে এটি একটি দলের ঘোষণাপত্র বা একটি দলের ইতিহাস তার মধ্যে প্রাধান্য পেয়েছে। এটিও বলা, মানে লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ সহ বিশ্লেষকরা যারা আমরা টকশোতে যাদের সাথে কথা বলি তারা অনেকেই বলেছেন যে একটি দল ঘেঁষা ঘোষণাপত্র হয়েছে। এই অঙ্গীকার নামাটার মধ্যেও কি, মানে আমি বলছি জুলাই সনদে যে পটভূমি তৈরি করা হলো, বলা হলো, সেটিও কি একটি দল ঘেঁষা কিনা? কারণ ওই যে বলছিলেন যে কথা বললে জিজ্ঞাসা করে নেবেন, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওই যে লগি বৈঠার প্রসঙ্গ, যেটি আসলে এই জুলাই সনদে পটভূমিতে বলা আছে যে 2006 সালে আওয়ামী লীগের নেতৃত্বে লগি বৈঠা তাণ্ডবে দেশে কয়েকটি নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং সেই ধারাবাহিকতায় 2007 সালে দেশে জরুরি অবস্থা জারি ও একটি অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়, যা 1/11 সরকার নামে পরিচিত। এই হচ্ছে জুলাই সনদের পটভূমিতে এই অংশটা লেখা। আমি জিজ্ঞাসা করেছিলাম জামাতের আমিরকে যে সেই সময় লগি বইটার তাণ্ডবটা কেন হয়েছিল, যখন বিচারপতি কে এম হাসানকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি করা এবং বিচারপতিদের বয়স বাড়িয়ে তাকে যেন প্রধান বিচারপতি করা যায়।